সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে এই দুর্যোগকালীন সময়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা করে নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে যাওয়াটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আশা করি আমরা সেই চ্যালেঞ্জে সবাই এগিয়ে আছি এবং আমরা নিজেদেরকে অভিযোজিত করেছি এই প্রতিকূল বাস্তবতায়। মূলত দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, কাজেই অসুস্থতার পরে তোমাদের সাথে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে। রাজশাহী কলেজের এই যে যুগোপযোগী পদক্ষেপ, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অ্যারেঞ্জের যে সমন্বিত প্রচেষ্টা, সেটাকে আমরা স্বাগত জানাই। এই জন্য রাজশাহী কলেজের প্রশাসনের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, কলাকুশলী এবং শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহ, সবার জন্য থাকলো আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি কাজী রাশেদ করিম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, রাজশাহী কলেজ। মূলত আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই কোর্সটির যে সেকেন্ড পেপারটা আছে, সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অষ্টম অধ্যায় যোগাযোগ নিয়ে আজকে আলোচনা করব। কমিউনিকেশন, যোগাযোগ এর লিটারাল ইংরেজি মিনিং হচ্ছে কমিউনিকেশন। এটা মূলত ল্যাটিন শব্দ কমিউনিস থেকে এসেছে এবং কমিউনিসের অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে কমন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা সাধারণ মিথস্ক্রিয়ার ব্যাপার আছে, সাধারণ একটা বিনিময় বা একটা ইন্টারঅ্যাকশনের বিষয় আছে, আন্তঃব্যক্তিক প্রচেষ্টা আছে, যার মধ্য দিয়ে একটা ঘটনা সৃষ্টি হয়, যে ঘটনাটাকে আমরা আসলে যোগাযোগ নামে আখ্যায়িত করি। আচ্ছা, আমি একটু স্বাভাবিক হয়ে যাই এবং ক্লাসের শুরুতে কিছু মৌলিক কথা বলি। এই মৌলিক কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, আমি মনে করি আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করছি সেই পদ্ধতিটা হচ্ছে সৃজনশীল ধারা, এবং সৃজনশীল ধারার মূল বিষয়টি হচ্ছে, সরি টু ইন্টারাপশন, সরি ফর ইন্টারাপশন। আসলে টেকনিক্যাল কিছু হ্যাজার্ড থাকে, আশা করি এই বিষয়গুলোকে আমরা সহজভাবে নেব। তো যে বিষয়টি আমরা আলোচনায় ছিলাম সেখানে আবার ফিরে আসি, যে আমরা সৃজনশীল ধারায় আমাদের একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করছি। তো সৃজনশীল ধারার সাথে সত্যিকার অর্থে যদি আমরা আত্মস্থ হতে যাই, সত্যিকার অর্থে যদি সৃজনশীল মানসিকতা এবং মননশীলতা আমরা যদি সৃজন করতে চাই বা আমাদের মধ্যে তার সৃজনশীল ভাবধারার উন্মেষ ঘটাতে চায়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের আলোচ্য বিষয়গুলোকে আমাদের একটা বাস্তব প্রেক্ষাপট বা বাস্তব প্রবাহের সাথে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ একাডেমিক টেক্সটে আমরা যা পড়াশোনা করছি সেটা টেক্সচুয়াল। এই টেক্সচুয়াল বা পাঠ্যসূচির সবগুলো প্রেক্ষাপটকে, সবগুলো বিষয়বস্তুগুলোকে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক ধারণার সাথে সম্পৃক্ত করতে পারি, আমার বিশ্বাস যে তখন সেই টেক্সচুয়াল ধারণা, অর্থাৎ তোমার যে সিলেবাস, অর্থাৎ যে নির্ধারিত টেক্সটের যে বিষয়বস্তুটা, সেটা সম্পর্কে তোমার একটা স্পষ্ট এবং সম্যক ধারণা সৃষ্টি হবে, এবং যেটা একটা তোমার মধ্যে স্থায়ী প্রক্রিয়া হিসেবে কাজ করবে, যেটা ভুলে যাওয়ার কোনো বিষয় থাকবে না। অর্থাৎ ভুলে যাচ্ছি, আমার বিস্মৃতি হচ্ছে, আমার ধারণাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এই জাতীয় সীমাবদ্ধতায় আমাদেরকে আসলে ভুগতে হবে না যদি আমরা সৃজনশীল ধারার সাথে নিজেদেরকে অন্তর্ভুক্ত করি এবং আমাদের বিষয়বস্তুগুলোকে আমাদের পারিপার্শ্বিক অভিজ্ঞতা এবং বাস্তবতার সাথে মিলিয়ে নিই। আচ্ছা, এখন আসি আমাদের বর্তমানে যে কাজটা চলছে। শিক্ষার্থী, তোমাদের মনোযোগ আমি প্রত্যাশা করছি। বর্তমানে আমাদের যে কার্যক্রমটি চলমান, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা তোমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই প্রচেষ্টা আসলে কি? এখানে কটি পক্ষ আছে দেখো তো, একটু ভাবো, একটু চিন্তা করে দেখো।
আজকের ঘটনাটা কি, এই মুহূর্তের যে চলমান বাস্তবতা সেটাই কি, সেটাকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি। আমরা একটু প্রশ্নটা রেখে দিলাম। আরও যদি কিছু পারিপার্শ্বিক বাস্তবতাকে আমরা সামনে আনি, বা কিছু অভিজ্ঞতাকে, বা কিছু দৈনন্দিন ঘটনাসমূহ যেগুলো সবসময় ঘটে থাকে, যেমন আমি দোকান থেকে কিছু ক্রয় করছি, বাজারে গিয়েছি সেখান থেকে কিছু ক্রয় করছি, আমি যানবাহনে এসেছি, সেই নির্ধারিত ভেহিকেলের ভাড়া আমি পরিশোধ করেছি, সেক্ষেত্রে একটা কথোপকথন হয়েছে, কিংবা খেলার মাঠে দুপক্ষের মধ্যে একটা চলমান একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে, কিংবা আমরা একটা মিটিংয়ে আছি, কিংবা কোনো আলোচনা সভায় আছি। এই বাস্তবতাগুলো কিন্তু সবসময় আমরা লক্ষ্য করে থাকি, তাই না? কিংবা দুই বন্ধুর মধ্যে আমাদের আলোচনা হচ্ছে। এই যে চলমান এবং সাধারণ অভিজ্ঞতাগুলো, এগুলোকে আমরা কি নামে অবহিত করতে পারি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা আশা করি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব, এবং আমার বিশ্বাস আমরা যে চ্যাপ্টারের উপরে আজকে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ যোগাযোগ, সেই বিষয়টা সম্পর্কে একটু যদি তোমরা গভীরে প্রবেশ করো, তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো হয়তো পাওয়া যাবে। আচ্ছা, আমরা আমাদের এই চ্যাপ্টারে দেখো, আমি কয়েকটা বিষয় কিওয়ার্ডস দিয়েছি। প্লিজ লক্ষ্য করো, কিছু কিওয়ার্ডস দিয়েছি। এই কিওয়ার্ডসগুলোর মধ্যে কি আছে দেখো। প্রথমে আছে বিনিময় প্রক্রিয়া, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জ। আচ্ছা, আমি আর একটা শব্দে এটাকে লিখতে পারি, সেটা হচ্ছে যে ফলপ্রসূ মিথস্ক্রিয়া। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে একটু মার্কিং করলাম, তোমরা একটু ফলো করো। আচ্ছা, এখন আসো বিনিময় প্রক্রিয়া বা ইন্টিগ্রেটেড প্রসেস, অর্থপূর্ণ ও কার্যকর তথ্য প্রবাহ। হ্যাঁ, এখানে কতগুলো বিশেষণ কিন্তু যুক্ত আছে, অর্থপূর্ণ এবং কার্যকর, অর্থাৎ মিনিংফুল এবং এফেক্টিভ, যেটাকে বলা হয় আমরা ফ্রুটফুল বলতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আসো দেখো সাধারণ বোধগম্যতা সৃষ্টি, যে ক্রিয়েশন অফ কমন আন্ডারস্ট্যান্ডিং। আমি আবারও মার্ক করছি কমন আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? বা এখানে পারস্পরিক, যেটাকে বলা হয় মিউচুয়াল আন্তঃপাক্ষিক স্থানান্তর। তো কি স্থানান্তরের বিষয় এখানে থাকছে? এখানে মূলত আসলে থাকছে আমাদের তথ্য স্থানান্তর, সংবাদ স্থানান্তর, মনোভাব স্থানান্তর ইত্যাদি। এরপরে আমি দেখো আরো তোমাদের জন্য কিছু পপুলার টার্মিনোলজি এখানে আমি প্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে যে ইমেইল, ইন্টারনেট এবং আইসিটি। আচ্ছা, আইসিটি একটা কমন টার্মিনোলজি আমাদের কাছ থেকে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমাদের যে এই যে আলোচ্য চ্যাপ্টার আছে যোগাযোগ, এখানেও কিন্তু আসলে আইসিটির বিষয়টা আছে। কারণ বর্তমান বা এই ডিজিটাল বাস্তবতায়, বর্তমান এই সমসাময়িক যে সেঞ্চুরি চলছে, সেখানে আইসিটি ছাড়া বা আইসিটি ব্যতীত যোগাযোগ প্রক্রিয়াকে আসলে আমরা কখনোই ভাবতে পারি না, কখনোই আমাদের বিবেচনায় আনতে পারি না। অর্থাৎ যেখানেই যোগাযোগ প্রক্রিয়া আছে, সেখানে কিন্তু আইসিটির একটা জোরালো এবং শক্তিশালী ভূমিকা আছে। এবং এই আইসিটি সম্পর্কে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু একটা কোর্স আছে, কোর্সটা চলমান, কাজে এই ব্যাপারে তোমাদের কিছু ধারণা আছে। এখন আমি আলোচনা করব আসলে কিছু প্রাথমিক বিষয়, আমরা যেটাকে এলিমেন্টারি বা আমাদের যেটা প্রিলিমিনারি যে থটস, সেই সম্পর্কে কথা বলবো। ফান্ডামেন্টাল থটস, আসলে যোগাযোগটা কি? শিক্ষার্থীরা, আশা করি আমার চেষ্টা তোমাদের জন্য একটা কোঅপারেশন সৃষ্টি করছে, এবং আশা করি যে তোমরা সেই চেষ্টার সাথে কিছুটা হলেও তোমাদের চেষ্টাকে রিলেট করতে পারছো। এখন আসো যে বিনিময় প্রক্রিয়া, প্রথমে আমরা বলেছিলাম, তো এই যে কি টার্মসগুলো দিলাম, এটা কিন্তু তোমার জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এই কি টার্মসগুলো যদি আমরা দিয়ে দিই, তাহলে যোগাযোগ সম্পর্কে তোমার ধারণাগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এখন আমরা স্লাইডে ফলো করি। দেখো, দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ,
দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে দেখা যাচ্ছে তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। তাহলে দেখা যাচ্ছে বিনিময়ের প্রশ্নটা কিন্তু এসেই যাচ্ছে, এবং এই বিনিময়টা আসলে একটা অবধারিত উপাদান হিসেবে যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে অবস্থান করছে। যোগাযোগের মূল উপাদান হলো দেখো প্রেরক, সংবাদ, মাধ্যম বা চ্যানেল, প্রাপক এবং ফলাবর্তন। এই বিষয়গুলো আসলে যোগাযোগ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, এরপরে আমরা যেটা লক্ষ্য করছি স্লাইডে, প্রেরকের তথ্য প্রেরণের মধ্য দিয়ে যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে। অর্থাৎ যোগাযোগ যেহেতু একটা প্রক্রিয়া হিসেবে আমরা দাঁড় করালাম, সেক্ষেত্রে এর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এর একটা ক্লোজিং পয়েন্ট থাকবে। তো এর স্টার্টিং পয়েন্টটা কোথায়? যখন আমি তথ্যটা প্রেরণ করি এবং সেই তথ্যটা প্রেরণযোগ্য হয়, সেই বাস্তবতায় আসলে তথ্য প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এবং সেটা শেষ হয় কখন? যখন সেটা সুনির্দিষ্ট গ্রাহকের কাছে যথাযথভাবে গৃহীত হয়, তার বোধগম্য হয়, এবং সেই তথ্যের পরিপ্রেক্ষিতে, সেই বিনিময়ের পরিপ্রেক্ষিতে যখন সে প্রত্যুত্তর বা তার রিয়েকশনটা প্রদান করে, যেটাকে আমরা ফলাবর্তন বলছি, সেই ফলাবর্তন যখন বহিঃপ্রকাশ ঘটে বা ফলাবর্তন যখন সামনে আসে, তখন কিন্তু আসলে আমাদের যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় বলে আমরা ধরে নিই। তাহলে দেখা যাচ্ছে যে যোগাযোগ হচ্ছে যে এমন একটি সুসমন্বিত প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক পক্ষ নিজেদের মধ্যে তথ্য, সংবাদ, মনোভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি কিংবা কোনো গ্রাফিক্যাল, আমি যদি কোনো সাংকেতিক বিষয় বলি, কোনো গ্রাফ হতে পারে, কোনো লিস্ট হতে পারে, কোনো চার্ট হতে পারে, যা একটি সুনির্দিষ্ট অর্থ বহন করে, এই জাতীয় কোনো বিষয় যদি স্থানান্তর করা হয়, তখনই কিন্তু যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এই আলোচনার ভিত্তিতে এই বিষয়টি স্পষ্ট হলো যে যোগাযোগ একটি সমন্বিত প্রক্রিয়া। ফার্স্টলি, যোগাযোগের ক্ষেত্রে কয়েকটি উপাদান আছে। উপাদানগুলো কি হচ্ছে? প্রেরক, আমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করি, আমরা যদি এই অ্যারো টার্মিনোলজিটাকে ফলো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইক্লিক অর্ডারে বা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, চক্রের মাধ্যমে কিন্তু আসলে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। প্রথমে কি থাকছে? প্রেরক, তারপর থাকছে তথ্য বা যেটাকে আমরা ইনফরমেশন বলি, এরপরে থাকছে কি সুনির্দিষ্ট মাধ্যম বা চ্যানেল থাকতে হবে, যেটাকে আমরা চ্যানেল বলি। আচ্ছা, এখন আবার সেই পুরোনো কথায় ফিরে আসি যে চ্যানেল কোনটা। এই মুহূর্তে আমরা যে ক্লাসটা নিচ্ছি, এটি কোন চ্যানেলের মাধ্যমে নেওয়া হচ্ছে? এটা আসলে আমরা অডিও ভিজুয়াল মেথডে নিচ্ছি, তাই না? আইসিটির সুফল হিসেবে আজকে আমরা সরাসরি লাইভে আসতে পারছি। তাহলে দেখা যাচ্ছে এটা অডিও ভিজুয়াল প্রজেকশন হচ্ছে বা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে, বা অনলাইন ভিত্তিক, আমরা যেটাকে অনলাইন ভিত্তিক এক্সপোজারও বলতে পারি। ঠিক আছে, কারণ অনলাইন বাস্তবতার সাথে এখন মোটামুটি সবাই পরিচিত। অনলাইন শপিং হচ্ছে, অনলাইন মেডিকেশন হচ্ছে, অনলাইন এগ্রো প্রসেসিং হচ্ছে, অনলাইন অ্যাডভাইজারি কার্যক্রম হচ্ছে, তাই না? অনলাইন কোর্টও বসেছে। আমরা জানি যে এই প্রতিকূল বাস্তবতায়, বর্তমান প্রতিকূল বাস্তবতায় অনলাইনের মাধ্যমে কিন্তু আসলে আইন সেবাও প্রদান করছে। শিক্ষকরা যেমন অনলাইনে এসে ক্লাস নিচ্ছেন, তেমনি বিচারকরাও কিন্তু অনলাইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করছে। তাহলে দেখা গেল যে আমরা একটা সুনির্দিষ্ট চ্যানেল মেনটেন করব। সেই চ্যানেলটা কি? সেই চ্যানেলটা হবে হচ্ছে যেই চ্যানেলটা আসলে যোগাযোগ প্রক্রিয়ার জন্য সহজলভ্য এবং আমাদের জন্য কার্যকর। আমরা সাধারণত তোমাদের সাথে সুনির্দিষ্ট একটি ক্লাসে সরাসরি কিন্তু ফেস টু ফেস ক্লাস নিয়ে অভ্যস্ত, ইউজ টু, এবং সেটাই কিন্তু স্বাভাবিক ঘটনা, একটা জেনারেল ফেনোমেনা। কিন্তু বর্তমান যে
কঠিন এবং আপৎকালীন বাস্তবতা, সেই বাস্তবতায় কিন্তু আমাদেরকে অনলাইনে আসতে হয়েছে। এই অনলাইন বাস্তবতার ক্ষেত্রে আমাদের জন্য যুগোপযোগী পদ্ধতি কোনটি হচ্ছে? আমাদের এই অনলাইন প্রক্রিয়া, অর্থাৎ আমাদের এই মুহূর্তে চ্যানেলটা হচ্ছে অনলাইন অডিও ভিজুয়াল বা ইন্টারনেট ভিত্তিক। আচ্ছা, এরপরে আসো গ্রাহক। তাহলে আমরা যে তথ্যটা পাঠাচ্ছি একটা সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে, সেটা কি হবে? একজন গ্রাহক বা অন্য কোনো বিপরীত বা অপোনেন্ট পার্টির কাছে আমরা কিন্তু সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তাকেই আসলে গ্রাহক হিসেবে আমরা চিহ্নিত করি। আচ্ছা, তথ্য প্রেরণের পরে যে ব্যক্তি তা গ্রহণ করবে, উনি গ্রাহক হিসেবে গ্রহণ করবেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি একটা প্রত্যুত্তর বা উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। এই প্রতিক্রিয়াকে আমরা কি বলি? ফলাবর্তন বা ফিডব্যাক। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে ফিডব্যাক ছাড়া আসলে যোগাযোগ প্রক্রিয়া পরিপূর্ণ হয় না। আচ্ছা, তাহলে সেই যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে আবার আমরা চলে এসেছি। দেখো, যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বোঝায় যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছে। আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে একাধিক পক্ষ থাকবে, ন্যূনতম দুটি পক্ষ থাকবে, যে দুটি পক্ষের মধ্যে তথ্যের বিনিময় বা আদান প্রদান থাকবে, যেখানে একটি চ্যানেল থাকবে এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে ফলাবর্তন নামক একটি পর্ব বা একটা স্টেজ সৃষ্টি হবে বা একটা ফলাফল হিসেবে অ্যাজ এ রেজাল্ট ফলাবর্তন সুনিশ্চিত হবে। এই যে ধারাবাহিক বা আন্তঃসম্পর্কিত প্রক্রিয়া, সেটাকেই আমরা যোগাযোগ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, এই প্রসেসটাকে যখন আমরা আরেকটু ভেঙে দেই, আমরা যদি আরেকটু ভেঙে বোঝাই, তাহলে সেক্ষেত্রে বলতে পারি, দেখো, প্রেরক তো থাকছেই, তথ্য থাকছে, ঠিক আছে, আমাদের উপরের অ্যারো সাইনের সাথে মিলে যাচ্ছে। এরপরে থাকছে এনকোডিং, এই শব্দটা আমি নতুন এনেছি, এনকোডিং। তারপরে দেখো মাধ্যম, যথারীতি মাধ্যম থাকছে, গ্রাহক থাকছে, ডিকোডিং, এটিও নতুন এসেছে। এরপরে ফলাবর্তন থাকছে। তাহলে ফলাবর্তন কি? আসলে যোগাযোগ প্রক্রিয়ার একটি অপরিহার্য উপাদান, যেটি ছাড়া আসলে যোগাযোগ প্রক্রিয়া সুসম্পন্ন হয় না এবং যার মধ্য দিয়ে ওই যোগাযোগ প্রক্রিয়ার ফলাফল আমাদের সামনে সুস্পষ্ট হয়। আচ্ছা, এখানে যে দুটো টার্মিনোলজি আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে যে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। এনকোডিং এর অর্থ হচ্ছে প্রেরণযোগ্যকরণ, প্রেরণ আর ডিকোডিং এর অর্থ হচ্ছে বোধগম্য করণ। আচ্ছা শিক্ষার্থীরা, আমি পরবর্তী অ্যারো ডায়াগ্রামে এনকোডিং কথাটা উল্লেখ করেছি এবং তার পাশাপাশি আবার ডিকোডিংকেও দিয়েছি। এনকোডিং এর অর্থ হচ্ছে প্রেরণযোগ্যকরণ, অর্থাৎ আমরা অনেকভাবে কিন্তু তথ্য আমরা সংগ্রহ করি বা আমাদের হাতে আসে। তো সেই তথ্যগুলোকে আসলে একটা পরিশীলিতভাবে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে, একটা সুনির্দিষ্ট ধারার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রেরণ করতে হয়। অর্থাৎ কোনো অগোছালো অসংলগ্ন তথ্য কিন্তু আসলে প্রেরণযোগ্য না, কেননা সেটা তথ্য বিভ্রাট সৃষ্টি করতে পারে, সেটা যোগাযোগের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো সেই জাতীয় সমস্যা পরিহার করার জন্য আমরা যে তথ্যটা পাবো সেই তথ্যটাকে সাজিয়ে নেব, অর্থাৎ প্রেরণযোগ্য করব। এই সাজিয়ে নেওয়ার কাজটাকেই, যেটাকে বলা হয় সাজিয়ে নেওয়ার কাজটাই হচ্ছে আসলে প্রেরণযোগ্যকরণ বা এনকোডিং। পরবর্তীতে ডিকোডিং হচ্ছে তার ঠিক একই রকমই প্রক্রিয়া। গ্রাহক যে তথ্যটা গ্রহণ করবে সেই তথ্যটা যদি উনি সাজিয়ে নেন, অর্থাৎ ওনার বোঝার উপযোগী করে নেন, এমনভাবে উনি সাজিয়ে নিলেন যে যার মাধ্যমে একটি অর্থ প্রকাশ পেল, সেই সুনির্দিষ্ট এবং অর্থপূর্ণ রূপটাকেই আসলে আমরা ডিকোডিং বলে থাকছি।
তাহলে যোগাযোগ প্রক্রিয়া দেখা যাচ্ছে যে অনেকগুলো উপাদানের একটি সুসমন্বিত, যাকে আমরা ইংরেজিতে ইন্টিগ্রেটেড বলবো বা কোঅর্ডিনেটেড বলবো, ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে অনেকগুলো উপাদান বা পক্ষ থাকে, যে পক্ষগুলো ধারাবাহিকভাবে আসলে যোগাযোগ প্রক্রিয়াকে রচনা বা গ্রথিত করে। আচ্ছা, যোগাযোগের গুরুত্ব। এখন আসব আমরা কেন যোগাযোগ করব। আসলে আমি আবারও একটা কথা জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে যোগাযোগ হচ্ছে যে এমন একটি ঘটনা প্রবাহ, এমন একটি বাস্তবতা, যেটা ছাড়া আসলে আমাদের কর্মকাণ্ড অনেকাংশেই কিন্তু আসলে সম্পন্ন হয় না। অর্থাৎ আমি সমাজে বাস করে সমাজের বিভিন্ন পক্ষ বা সমাজের বিভিন্ন স্তরে যখন আমি চলমান থাকি বা আমার প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা করি, তখনই কিন্তু যোগাযোগের প্রশ্ন চলে আসে। তাহলে যোগাযোগ আমাদের সক্রিয় চিন্তাধারার একটি অন্যতম অনুষঙ্গ। ঠিক আছে, আমরা যখন সচেতনভাবে কোনো কাজ করতে যাই, যেটা দ্বিপাক্ষিক হতে পারে, ত্রিপাক্ষিক হতে পারে, কিংবা বহুপাক্ষিক হতে পারে, সেই বাস্তবতাই কিন্তু আসলে যোগাযোগ চলে আসবে। যোগাযোগকে আসলে কোনোভাবে উপেক্ষা করা যাবে না। অর্থাৎ যেখানে এক বা একাধিক পক্ষ কোনো বিষয় বা কোনো সমস্যা বা তাদের পারস্পরিক চাহিদা পূরণের চেষ্টা করবে, যেখানে একটি বিনিময় প্রক্রিয়া থাকে, সেখানে কিন্তু যোগাযোগের উপস্থিতি থাকে। তাহলে আমাদের সমস্ত সক্রিয় কর্মকাণ্ডের পেছনে কিন্তু একটি অর্থপূর্ণ যোগাযোগ থেকেই যাচ্ছে। এখন আমরা দেখব যে আসলে যোগাযোগের গুরুত্ব কি। তথ্যের আদান প্রদান, ঠিক আছে, আসলে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমেই তথ্যের আদান প্রদানটা করা যায়। আজকে তোমাদের সাথে আমার যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এর ফলে কিন্তু আমি আসলে কি করছি, কিছু ইনফরমেশন, কিছু ডাটা, কিছু অর্থপূর্ণ পারসেপশন বা কনসেপশন প্রোভাইড করছি তোমাদের জন্য। এবং ওই যে ফিডব্যাকের দায়িত্বটা কিন্তু তোমার। তুমি এটাকে কিভাবে রিয়েক্ট করছো, তুমি কিভাবে এটা গ্রহণ করছো, সেটাই কিন্তু আসলে ফলাবর্তন। তা আশা করি আমরা একটা সুন্দর, একটা মানসম্মত, একটা গ্রহণযোগ্য যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে এখন অবস্থান করছি, এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে এক পক্ষ আমি তথ্য প্রদান করছি এবং আমার প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে আমার অপোনেন্ট হিসেবে আছে বা আমার রিভার্স পার্টনার হিসেবে আছে, যারা আমার তথ্যগুলো গ্রহণ করছে এবং আমার নির্দেশনা অনুযায়ী সেগুলো সাজিয়ে নিয়ে নিজেদের কনসেপশন ডেভেলপ করার চেষ্টা করছে। এবং এই যে সাজিয়ে নেওয়ার বিষয়টি, সেটিই কিন্তু আসলে তাদের জন্য কি হয়ে যাবে, এই ডিকোডিং বা বোধগম্যকরণ। আমরা কিন্তু যখন কিওয়ার্ডসটা দিয়েছিলাম, সেই কিওয়ার্ডসের মধ্যে কিন্তু দেখো একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, বা সাধারণ একটা বোধগম্যতা, জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল একটা রিয়েলাইজেশনের ব্যাপার কিন্তু থাকবে। অর্থাৎ আমার বিপরীতে কিন্তু অনেক ছাত্র মানে এই লাইভ প্রোগ্রামে আছে, সেই লাইভ প্রোগ্রামে কিন্তু তাদের মধ্যে তারা যে জ্ঞানটা অর্জন করছে বা তারা যে কনসেপশনটা পাচ্ছে, সেগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, একটা জেনারেল সিকোয়েন্স থাকতে হবে। তাহলেই কিন্তু আসলে এই সাধারণ বোধগম্যতা সৃষ্টি হবে। কেননা আমি ক্লাসটা কিন্তু সবার জন্যই অফার করছি। আচ্ছা, এরপরে আসো পরিকল্পনা বা নীতি প্রণয়ন। আমরা জানি যে আমরা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টস, বিজনেস স্টাডিজ গ্রুপের স্টুডেন্টস, এবং আমরা তার স্টেক হোল্ডার হিসেবে আমরা বিজনেস এন্টারপ্রাইজকে বা বিজনেস অর্গানাইজেশনকে আমরা ফোকাস করার চেষ্টা করি। তাহলে শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে যোগাযোগ একটি অন্যতম অনুঘটক বা সহায়ক উপাদান হিসেবে কাজ করে। এরপরে আসো পরিকল্পনা ও নীতির বাস্তবায়ন। আমরা যে পরিকল্পনাগুলো প্রণয়ন করব, অর্থাৎ কোনো সংগঠন বা প্রতিষ্ঠান যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে, সেগুলো যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে কাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে?
আমরা জানি যে এই নীতি বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাংগঠনিক কাঠামোর মধ্যে যে পক্ষগুলো আছে প্রতিটা পক্ষেরই কিন্তু দায়িত্ব থাকছে সেই নীতি বা পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। এর ফলে আসলে ওই প্রতিষ্ঠান তার লক্ষ্য বা তার যে পূর্ব নির্ধারিত প্রি ডিটারমাইন্ড যে অবজেক্টিভ আছে সেটা অর্জন করতে সক্ষম হবে। তাহলে এখানে অনেকগুলো পক্ষ আছে, কাজে এই দৃষ্টিকোণ থেকে যদি পরিকল্পনা বা নীতির সফল বাস্তবায়ন আমরা চাই তাহলে এর সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তথ্যগুলো বা সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক বা আমার যে কনসার্ন ইনফরমেশনগুলো সেগুলো পাস করতে হবে, বিনিময় করতে হবে। সেক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম, যার মাধ্যমে আসলে সকল পক্ষ সমানভাবে নীতি বা পরিকল্পনা সম্পর্কে অবহিত হবে এবং তা বাস্তবায়নে মনোযোগী হবে। এরপরে আসো শিক্ষার্থীরা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, আমরা জানি যে যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যেটা আন্তঃব্যক্তিক সম্পর্ক সৃষ্টি করে, পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে। এই মুহূর্তে আমি যে যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে আছি, আমার সাথে তোমাদের একটি একটি কি পজিটিভ বা ইতিবাচক বা একটা গঠনমূলক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে। কাজেই এইটা সম্ভব হয়েছে কি জন্য? আজকে আমরা একটা সুনির্দিষ্ট চ্যানেল মেনটেন করে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যোগাযোগের মধ্য দিয়ে কর্মীদেরকে প্রশিক্ষিত করা যায়, তাদের মানসিকতাকে উপলব্ধি করা যায়, তাদের সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করা যায় এবং তার পরিপ্রেক্ষিতে তার দক্ষতা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়। এরপরে আসলে লক্ষ্য অর্জন। এটি একটি সার্বজনীন বিষয় যে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যোগাযোগ একটি সঞ্চালক বা একটি চালিকা শক্তি হিসেবে কাজ করে। যে কোনো প্রতিষ্ঠান তার যে লক্ষ্যটা অর্জন করে তার পেছনে একটি সফল বা কার্যকর যোগাযোগের কিন্তু ভূমিকা থাকে। সঠিক বা কার্যকর যোগাযোগ প্রক্রিয়া ব্যতীত কোনো সংগঠন, কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সমাজ কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। কেননা এই লক্ষ্য অর্জনের মধ্যে যে পক্ষগুলো থাকে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এই যোগাযোগ। এরপরে আসি সমস্যার সমাধান। আচ্ছা, সমস্যার সমাধান আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক পর্যায়ে বা যোগাযোগের কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেই সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আলাপ আলোচনার প্রয়োজন হয়। পারস্পরিক মিথস্ক্রিয়া, এই যে শব্দটা আমি ব্যবহার করছি, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার শিক্ষার্থীদেরকে যে তোমরা দয়া করে এই কিওয়ার্ডসগুলো ফলো করো। আশা করি সেই কিওয়ার্ডসগুলোই তোমার যে পারসেপশন লেভেল, তোমার যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটাকে ডেভেলপ করার ক্ষেত্রে সাহায্য করবে। মিথস্ক্রিয়া, তাহলে সমস্যা সমাধানের ক্ষেত্রে যে তথ্য বা যে দিক নির্দেশনাগুলো প্রয়োজন হয় সেই দিক নির্দেশনাগুলো বা সেই যে সুপারিশগুলো একমাত্র যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহ করা সম্ভব হচ্ছে। এরপরে আসি সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, আমরা ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনায় আছি, অর্থাৎ আমরা এই মুহূর্তে দ্বিতীয় যে সেকেন্ড ইয়ারের যে কোর্স সেখানে আছি। কাজেই কোর্স থেকে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে ব্যবস্থাপনার কিন্তু একটা বিষয় আমাদের কোর্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই ব্যবস্থাপনার অন্যতম একটি উদ্দেশ্য কি, একটি সুদূর প্রসারী এবং কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং এই সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান সঠিক পথে পরিচালিত হয় এবং তার যে প্রত্যাশিত যে ক্ষেত্রগুলো সেটা অর্জনের জন্য এগিয়ে যেতে পারে। কাজেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের ভূমিকা অনস্বীকার্য। আমি যদি সঠিক যোগাযোগ প্রক্রিয়া অনুসরণ না করি তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আর সঠিক সিদ্ধান্ত যদি গ্রহণ করা না যায় তাহলে প্রতিষ্ঠান তার ধারাবাহিকতা, তার লক্ষ্যে পৌঁছতে পারবে না,
প্রাতিষ্ঠানিক অনেক ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা সৃষ্টি হবে, যেটা মোটেও কাঙ্ক্ষিত না। কাজেই চলমান বাধা প্রতিকূলতা উপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা, সময়ের বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখছি। শিক্ষার্থীরা তোমরা দেখো, শিল্প সম্পর্কের উন্নয়ন। আমরা যোগাযোগের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, যে আমি প্রথমেই বলেছিলাম, দেখো যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে এখানে যে মিউচুয়াল শব্দটা বলেছিলাম, যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যোগাযোগ একটি বিশেষ ভূমিকা পালন করে, এবং সেটা শিল্প সম্পর্কিত হোক, সেটা সাংগঠনিক হোক, সেটা যে কোনো পর্যায়েই হোক, সেই সম্পর্ক সৃষ্টি এবং সেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে কিন্তু আসলে যোগাযোগের কোনো বিকল্প নাই। কেননা এই যোগাযোগের মধ্য দিয়েই আসলে পক্ষগুলো নিজেদের মধ্যে কাছে আসার সুযোগ পায়, নিজেদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আসি পণ্য বা সেবার প্রচার। আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্য বা সেবার সাথে সংশ্লিষ্ট আছে, সেই পণ্য বা সেবা যদি সে সার্কুলেট করতে চায়, সে যদি প্রমোট করতে চায়, সে যদি ডিসেমিনেট করতে চায়, বাজারে ছাড়তে চায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যে আমার সংশ্লিষ্ট পক্ষ বা সংশ্লিষ্ট কাস্টমার বা যারা টার্গেট স্টেক হোল্ডার আছে, তাদেরকে অবহিত করতে হবে, ইনফর্ম করতে হবে। এই অবহিতকরণের ক্ষেত্রে যোগাযোগের কোনো বিকল্প নাই। অর্থাৎ যোগাযোগের মাধ্যমেই আসলে আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে, আমার যে বেনিফিশিয়ারি গ্রুপস যারা আছে, তাদেরকে কি করতে পারি, আমি উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে প্রণোদিত করতে পারি, তাদেরকে উজ্জীবিত করতে পারি, এবং সবচেয়ে বড় কথা, সেই পণ্য বা সেবার প্রচার সুনিশ্চিতকরণের মাধ্যমে পণ্য ও সেবার বিক্রয়ের বিষয়ে আমি একটি গতিশীল পদক্ষেপ গ্রহণ করতে পারি। দ্বন্দ্বের অবসান। এরপরে আসো যে কোনো ধরনের পারস্পরিক দ্বন্দ্ব বা সাংগঠনিক দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেননা সঠিক তথ্য প্রবাহ যদি থাকে, তাহলে পারস্পরিক দ্বন্দ্বের সুযোগটা অনেকটা সীমিত হয়ে আসে। কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রণোদনা প্রদানের মাধ্যমে কর্মীদের মানসিক শারীরিক দক্ষতা বৃদ্ধি মধ্য দিয়ে তাদের আত্মসন্তুষ্টি বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ ভূমিকা রাখতে পারে। কেননা যোগাযোগের মধ্য দিয়ে এক পক্ষ অন্য পক্ষ সম্পর্কে সঠিকভাবে অবহিত হয়, তাদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়, যেটা আত্মসন্তুষ্টি সৃষ্টি ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে। আনুগত্য বৃদ্ধি। প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন পক্ষ এবং যারা অধস্থন আছে, তাদের মধ্যে একটি আনুগত্যের যে বন্ধন আছে, এই বন্ধন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু যোগাযোগের ভূমিকা আছে। ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন। আমি 7 নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম, যে যোগাযোগ আসলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালনা করে। কিভাবে করে? এই বিষয়টি আসলে একটু ধারাবাহিক, যে সিদ্ধান্তগুলো সঠিকভাবে গ্রহণ করার ক্ষেত্রে যেমন যোগাযোগ প্রক্রিয়াটা সহযোগিতা করছে, তেমনি সেই সিদ্ধান্তগুলোর সঠিক বাস্তবায়ন, সঠিক প্রতিপালনের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগের একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি আছে, যেটা সার্বিক ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়নে সাহায্য করে। সফল নেতৃত্ব সৃষ্টি। আমরা জানি যে যখন পারস্পরিক সম্পর্ক গতিশীল হয়, আন্তঃব্যক্তিক সম্পর্ক একটি গঠনমূলক পর্যায়ে আসে, তখন নিজেদের দক্ষতার জায়গাটি কিন্তু আসলে সুস্পষ্ট হয়, স্বতঃস্ফূর্ত হয়। সেক্ষেত্রে আমরা পারস্পরিক দক্ষতার বিষয়ে আসলে সুনিশ্চিত হতে পারি যে দক্ষতার মানদণ্ডে কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে, এবং নেতৃত্বের বিষয়টাও কিন্তু আসলে স্বতঃস্ফূর্ত বা সুস্পষ্ট হয়। গুজব নিরসন, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত গুজব নিরসনের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ একটি বিশেষ ভূমিকা পালন করে।
আচ্ছা, শিক্ষার্থীরা, আশা করি আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্য দিয়ে যোগাযোগ কি, যোগাযোগ প্রক্রিয়াটা কি, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে যোগাযোগের প্রকারভেদ, আমরা যে যোগাযোগ প্রক্রিয়ার কথা বলছি এর ক্লাসিফিকেশনস আছে, এর প্রকারভেদ আছে, সেই প্রকারভেদটা নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন মানদণ্ডে আসলে যোগাযোগ প্রক্রিয়াটাকে ভাগ করা যায়। অনেকগুলো মানদণ্ডের মধ্যে আমরা একটা ধারাবাহিকতা লক্ষ্য করব। প্রথমে এসে যাচ্ছে যে বিভিন্ন পক্ষসমূহের ভিত্তিতে যে যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ এই যোগাযোগ প্রক্রিয়া হচ্ছে বিভিন্ন পক্ষ দ্বারা প্রভাবিত হয়। সেই পক্ষটা অভ্যন্তরীণও হতে পারে, সেই পক্ষটা বাহ্যিকও হতে পারে। অভ্যন্তরীণ পক্ষগুলোর মাধ্যমে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে আমরা অভ্যন্তরীণ যোগাযোগ কার্যক্রম বলি, এবং বাহ্যিক পক্ষের সাথে যে যোগাযোগ প্রক্রিয়া গড়ে ওঠে সেটা মূলত বাহ্যিক যোগাযোগ। আমরা মূলত গুরুত্ব দিব আসলে অভ্যন্তরীণ যোগাযোগ প্রক্রিয়ার ওপরে। অভ্যন্তরীণ যোগাযোগ প্রক্রিয়াকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে উলম্ব বা লম্বিক, ইংরেজিতে যাকে বলা হয় ভার্টিক্যাল, আমরা যেটাকে ভার্টিক্যাল হিসেবে বলতে পারি, তোমরা সবাই হয়তো শুনেছ ভার্টিক্যাল কমিউনিকেশন। তো ভার্টিক্যাল কমিউনিকেশনটা কি? উলম্ব বা লম্বিক এই শব্দটা থেকে যেটা সুস্পষ্ট হচ্ছে যে এই যোগাযোগ কার্যক্রমের যে প্রবাহ সেটা হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ লম্ব আকৃতিতে সরল রেখার আকৃতিতে এটা ঊর্ধ্বগামী হবে অথবা এটা নিম্নগামী হবে। ঠিক আছে? তো যখন এটা ঊর্ধ্বগামী হয় তখন সেই যোগাযোগকে আমরা বলে থাকি ঊর্ধ্বগামী যোগাযোগ বা আপওয়ার্ড কমিউনিকেশন। যখন সেটা নিম্নগামী হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এবং যখন সেটা কৌণিক হয়, অর্থাৎ আড়াআড়ি হতে পারে, দেখা গেল তখন সেটাকে আমরা ডায়াগোনাল বলতে পারি। কৌণিক বা ডায়াগোনাল, ক্রিস ক্রস এরকম হতে পারে। ঠিক আছে? আড়াআড়ি হতে পারে। ঠিক আছে? অর্থাৎ আর আরেকটি ধাপ থাকছে ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তাহলে উলম্ব বা লম্বিক যোগাযোগের তিনটি ধাপ, তিনটি ক্লাসিফিকেশনস আছে, টাইপস আছে। একটি হচ্ছে ঊর্ধ্বগামী আপওয়ার্ড কমিউনিকেশন, আরেকটি হচ্ছে নিম্নগামী বা ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আরেকটি হচ্ছে যে কৌণিক যোগাযোগ যেটাকে বলা হয় ডায়াগোনাল কমিউনিকেশন। আর এর পরের ক্লাসিফিকেশনসটা আসছে সমান্তরাল বা প্যারালাল কমিউনিকেশন। প্যারালাল কমিউনিকেশনে যেটা হয়ে থাকে যে দুটো সমান্তরাল পোস্ট বা দুটো সমান্তরাল পক্ষের মধ্যে যোগাযোগ হবে। যেমন একটি প্রতিষ্ঠানে পারচেস ম্যানেজার এবং সেলস ম্যানেজার দুজনের র্যাঙ্কই কিন্তু এক, দুজনে কিন্তু সমমর্যাদা সম্পন্ন, সেম পোস্টে তারা অ্যাসাইন বা তারা মনোনীত। এই সমমর্যাদা সম্পন্ন পদের মধ্যে যে যোগাযোগটা হবে সেটাকে বলা হচ্ছে সমান্তরাল যোগাযোগ বা প্যারালাল কমিউনিকেশন। আর ঊর্ধ্বগামীটা আমরা বলেছি যে অধস্তন পক্ষ যখন ঊর্ধ্বতন পক্ষের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ তথ্য প্রবাহ যখন নিম্ন দিক থেকে ঊর্ধ্ব দিকে প্রবাহিত হবে তখন সেটা হয়ে যাবে ঊর্ধ্বগামী। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অধস্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ তথ্য প্রবাহ যখন নিম্নমুখী হবে তখন সেটা হয়ে যাবে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আর কৌণিকটা তো আমরা বলেছি যে কোনো পক্ষ, সাংগঠনিক যে কোনো পক্ষ যে কোনো স্তরের মধ্যে যখন পারস্পরিক যোগাযোগ হবে সেটা সমান্তরাল নাও হতে পারে, তো সেক্ষেত্রে কৌণিক যোগাযোগ বা ডায়াগোনাল যোগাযোগ সম্পন্ন হয়। এরপরে সমান্তরাল যোগাযোগ হচ্ছে যে সমপদ বা সমমর্যাদা সম্পন্ন পদের ভেতরে যে যোগাযোগটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আশা করি এই বিষয়টা আমাদের সুস্পষ্ট হয়েছে যে অভ্যন্তরীণ যোগাযোগটা হচ্ছে দুটো ধাপে বিভক্ত, একটা হচ্ছে লম্বিক বা ভার্টিক্যাল আর একটা হচ্ছে প্যারালাল। লম্বিকের মধ্যে তিনটি টাইপস আছে,
আপওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং ডায়াগোনাল বা যেটাকে বলা হয় কৌণিক। আচ্ছা, আর বাহ্যিক যোগাযোগটা কি? কোনো পক্ষ যখন প্রতিষ্ঠানের বাইরে যে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ পক্ষগুলোর বাইরে যে তৃতীয় কোনো পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেমন একটি ব্যাংক যখন অন্য ব্যাংকের সাথে যোগাযোগ করে, যেমন সোনালী ব্যাংক যখন অগ্রণী ব্যাংকের সাথে যোগাযোগ করবে, কিংবা বাংলাদেশ ব্যাংক যখন বিনিয়োগ বোর্ডের সাথে আলোচনা করবে, তখন সেটা বাহ্যিক যোগাযোগ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের জন্য। অর্থাৎ অভ্যন্তরীণ পক্ষসমূহকে বাদ দিয়ে যখন থার্ড পার্সন বা তৃতীয় কোনো পক্ষের সাথে তারা যোগাযোগ সম্পন্ন করবে, তখন সেটা এক্সটার্নাল বা এক্সটেরিয়র কমিউনিকেশন হিসেবে বিবেচিত হবে। এখন আমরা আসি যে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ কি। আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ দুই রকম, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ, অর্থাৎ ফর্মাল যোগাযোগ আর একটা হচ্ছে ইনফর্মাল যোগাযোগ। আচ্ছা শিক্ষার্থীরা, ফর্মাল যোগাযোগটা কি? যেটা স্যারেমোনিয়াল কমিউনিকেশন। স্যারেমোনিয়াল মানে আমরা যখন একটা স্যারেমোনিয়াস ওয়েতে, অর্থাৎ একটা সুনির্দিষ্ট ম্যানারিজম মেনটেন করে কোনো যোগাযোগ সম্পন্ন করব, তখন সেটা হয়ে যাবে আনুষ্ঠানিক। যেমন হতে পারে বোর্ড মিটিং, যেমন হতে পারে জেনারেল মিটিং, যেখানে একটা সুনির্দিষ্ট রেজুলেশনস থাকবে, যেখানে একটা সুনির্দিষ্ট আলোচ্য সূচি থাকবে এবং একটা ডেকোরাম মেনটেন করে যখন যোগাযোগ করা হবে, সেটা হয়ে যাবে আনুষ্ঠানিক যোগাযোগ। আর যখন যোগাযোগের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না, অনেকটা আনুষ্ঠানিকতা এড়িয়ে যখন যোগাযোগ সম্পন্ন হয়, তখন সেটাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলে। যেমন দেখা গেল যে ক্যান্টিনে অর্থাৎ যেখানে সবাই লাইট রিফ্রেশমেন্ট কিংবা লাঞ্চ বা অন্য কোনো আছে না অ্যামিউজমেন্টে থাকে, তখন যে যোগাযোগটা হয়, দেখা গেল যে ক্যান্টিনে বা খাবার টেবিলে কিংবা দেখা গেছে যে অফিসের লনে বা লবিতে ম্যানেজারের সাথে কোনো সংশ্লিষ্ট অফিসারের দেখা হলো বা কোনো জুনিয়র অফিসারের সাথে দেখা হলো, সেক্ষেত্রে তারা যে আলাপ আলোচনা করতে পারে দাপ্তরিক বিষয়ে বা অফিসিয়াল বিষয়ে বা সংশ্লিষ্ট পক্ষ হিসেবে, সেক্ষেত্রে আমরা অনানুষ্ঠানিক যোগাযোগের ঘটনাটা দেখতে পাই, যেখানে কোনো সুনির্দিষ্ট কাঠামো নাই, নীতিমালা নাই, কিন্তু তথ্য প্রবাহ থাকে। আচ্ছা, এছাড়া আরও অন্যান্য কিছু যোগাযোগ আছে। সেই যোগাযোগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ব্যক্তিগত যোগাযোগ হতে পারে, গণযোগাযোগ হতে পারে, সাংগঠনিক যোগাযোগ হতে পারে, তাই না, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ হতে পারে। এই বিষয়গুলো আমাদের টেক্সটে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা এখন আমি যে ক্লোজিং টপিক্সটা নিয়ে আলোচনা করব, যে ক্লোজিং টপিক্সটা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে যে যোগাযোগের মাধ্যম বা পদ্ধতির প্রকারভেদ। যোগাযোগের যে মাধ্যম বা যোগাযোগ পদ্ধতি যেটা আছে, সেটার প্রকারভেদ। এর আগে টপিক্সটা ছিল হচ্ছে যে যোগাযোগ প্রক্রিয়ার প্রকারভেদ, আর এখন হচ্ছে যোগাযোগের জন্য যে চ্যানেল বা মিডিয়া আমি ব্যবহার করে থাকি, যোগাযোগের জন্য যে চ্যানেল বা মিডিয়া আমি ব্যবহার করি, সেই মিডিয়ার প্রকারভেদটা, যেটাকে বলা হয় মিডিয়া। এই মিডিয়ার প্রকারভেদগুলো কি? আচ্ছা, এক্ষেত্রে আমরা দুটো মিডিয়াকে আসলে আইডেন্টিফাই করে থাকি বা চিহ্নিত করে থাকি। একটা হচ্ছে যে শাব্দিক আর একটা হচ্ছে অশাব্দিক। শাব্দিক বা অশাব্দিক। এখন শাব্দিকটাকে আমরা বলে থাকি যে ভার্বাল কমিউনিকেশন, আর আরেকটি আছে সেটা হচ্ছে কি অশাব্দিক, যেটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশন আমরা আরেকটা নামে আখ্যায়িত করতে পারি, সেটা হচ্ছে বাচনিক। অর্থাৎ আমি কথাবার্তা বা বচনের মাধ্যমে কথা বলে যে আমি মনোভাবের বা চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটাই, সেটা হচ্ছে বাচনিক। আর যে ক্ষেত্রে কোনো ভাষার ব্যবহার বা প্রয়োগ করা হয় না, সেটা হচ্ছে আসলে শব্দ বহির্ভূত বা অবাচনিক যোগাযোগ পদ্ধতি। অর্থাৎ একটি হচ্ছে ভার্বাল, একটি হচ্ছে নন ভার্বাল। ভার্বালের ক্ষেত্রে হচ্ছে শব্দ
বা বাক্য বা ভাষার ব্যবহারটা হয়ে থাকছে, আর শব্দ বহির্ভূততে আমরা কোনো রকম শব্দ বাক্য ব্যবহার করছি না। শিক্ষার্থীরা, আশা করি ধৈর্য ধরে আমার কথা তোমরা শুনছো। বিষয়গুলোকে যদি একটু নিজের মতো করে আত্মস্থ করতে পারো, একটু যদি নিজের সাথে অ্যাটাচ করতে পারো, আশা করি জিনিসগুলো খুব ইন্টারেস্টিং হয়ে যাবে এবং এটা তোমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে তোমাদের কনসেপশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি আসব যে শাব্দিক যোগাযোগ যা বা ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দুটো টাইপসকে আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে রেখেছি। একটি হচ্ছে মৌখিক যোগাযোগ, আর একটা হচ্ছে রিটেন, অর্থাৎ মৌখিক যেটা হচ্ছে ওরাল, আর লিখিত হচ্ছে যেটা রিটেন মুডে অর্থাৎ লিখিত আকারে যেটা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে লিখিত। এই মুহূর্তে শিক্ষার্থীরা তোমাদের সাথে আমার যে যোগাযোগটা হচ্ছে সেটা কি বলো তো? আমি সুনিশ্চিত যে তোমাদের ক্লিয়ার আমি অ্যান্সার পেতাম যদি তোমরা আমার ফেস টু ফেস থাকতে, যে এটা আসলে ওরাল কমিউনিকেশন হচ্ছে। আমরা শব্দ ভাষা প্রয়োগ করছি যথারীতি, এবং পাশাপাশি আরেকটি বিষয় একটু মনে রাখতে হবে যে এখানে কিছু লিখিত স্লাইডও দেখা যাচ্ছে, কাজে এক অর্থে এটাকে লিখিত যোগাযোগও বলা যেতে পারে। একটা মিশ্র যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, ঠিক আছে? তো মৌখিক যোগাযোগের মধ্যে কি কি হতে পারে? আমরা যখন ইন্টারভিউতে যাই, আমরা যখন ফেস টু ফেস কোনো বিষয় আলোচনা করি, আমরা যখন মুখোমুখি কোনো বিষয় নিয়ে আমরা তথ্য বিনিময় করি, কথাবার্তা বলি, তখন আসলে মৌখিক যোগাযোগটা হয়ে যায়। টিচিং মেথড যেটা আসলে ক্লাসরুম টিচিংটা অনেক ক্ষেত্রে ওরাল মেথড। আর লিখিত যোগাযোগটা কি? আমি যখন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার খাতায় যে লিখছি, অথবা আমি কোনো রেজুলেশন বা কোনো কোম্পানির কোনো স্মারকলিপি তৈরি করলাম, আমি কোনো চিঠি লিখলাম, আমি কোনো নোটিশ দিলাম, ঠিক আছে, আমি কোনো সার্কুলার দিলাম, আমি কোনো লিখিত বিজ্ঞাপন দিলাম, হ্যাঁ, লিখিত আকারে যে বিষয়গুলো সামনে আসে সেটাই কিন্তু লিখিত যোগাযোগ। চিঠি হতে পারে, অফিস নোট হতে পারে, আমার হ্যান্ডবুক হতে পারে, আমার যে কোনো ধরনের ম্যানুয়ালস হতে পারে, পিরিয়ডিক্যালস হতে পারে, পত্রিকা হতে পারে, আমাদের খবরের কাগজের যে উদাহরণটা সেটা আসলে আমাদের রিটেন মেথড হিসেবে আসতে পারে। এই যে স্লাইডগুলো আমরা দেখাচ্ছি এটাও কিন্তু রিটেন মেথড হিসেবে তোমরা আইডেন্টিফাই করতে পারো। এখন আসো যে শব্দ বহির্ভূত যোগাযোগ। আচ্ছা, শব্দ বহির্ভূত যোগাযোগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে শব্দ বহির্ভূত মানে শব্দের ব্যবহারটা থাকছে না, তাহলে আসলে কি থাকছে? আমরা যখন নীরবে, আমরা যখন কথাবার্তা না বলে আমাদের আকার ইঙ্গিত, আমাদের চাহনি, আমাদের স্পর্শ, আমাদের অবস্থান দিয়ে যখন কোনো মতামত দেই, কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করি, যেখানে আমরা শব্দকে ব্যবহার করছি না, আমরা কোনো কথা বা বাক্যকে ব্যবহার করছি না, কিন্তু আমরা কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, যেটা চোখের চাহনি দিয়ে হতে পারে, স্পর্শ দিয়ে হতে পারে, আকার ইঙ্গিত দিয়ে হতে পারে। যেমন আমরা থাম দেখাতে পারি, আমরা ভিক্টরি সাইন দেখাতে পারি, তাই না? আমরা ক্রিকেট মাঠে আম্পায়ার যে ডিরেকশনসগুলো দেয়, ফ্রি হিট, তাই না? তো ক্রিকেট মাঠে বা যে কোনো গেমসে, ইনডোর কিংবা আউটডোরে, আম্পায়াররা বা জাজরা যে ইঙ্গিতগুলো দেয় হাতের মাধ্যমে, জেস্চার, পশ্চার, এগুলোকে আমরা অঙ্গভঙ্গি বলি, ঠিক আছে? মুখাবের প্রকাশ, অর্থাৎ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েও কিন্তু অনেক কিছু বোঝাতে পারি। আমরা যদি উদ্বিগ্ন হই তাহলে আমাদের চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে। আমরা যদি রাগান্বিত হই, কিংবা আমরা যদি খুশি হই, কিংবা আমরা যদি বিরক্ত হই, তাহলে বিষয়গুলো আমাদের আমাদের ফেসের মধ্যে কিন্তু তার একটা ব্লু প্রিন্ট বা তার একটা প্রতিচ্ছবি বা তার একটা রিফ্লেকশন কিন্তু দেখা যাবে, যেটা এক ধরনের কমিউনিকেশন হিসেবে কাজ করবে। অঙ্গভঙ্গি আমরা বলেছি যে জেস্চার, পশ্চার, আমাদের শিথিলতা, আমাদের অ্যাক্টিভনেস। অ্যাসেম্বলিতে আমরা একভাবে দাঁড়াই, আমরা যখন ক্যাজুয়ালি যখন গল্প করি তখন একভাবে দাঁড়াই, ঠিক আছে? শরীরী ভাষা, যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ, খেলোয়াড়দের ক্ষেত্রে এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু খেলোয়াড়রা তাদের
কনফিডেন্স লেভেল যেটাকে বলা হয়, তার যে মনস্পৃহা, তার যে সক্রিয়তা সেটা প্রমাণ করার চেষ্টা করে। স্পর্শ করার মধ্য দিয়ে আমরা ইয়েস নো বা কোনো ধরনের নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। ব্যক্তিগত উপস্থিতি, অর্থাৎ আমি নিজে উপস্থিত হয়ে কোনো বিষয় সম্পর্কে আমার অবস্থানটাকে পরিষ্কার করে দিতে পারি। কিংবা নীরব, আমি উপস্থিত থেকেও কিন্তু আসলে আমি যদি সাইলেন্ট থাকি কিংবা আমি সরব থাকি, যে জিনিসটা এক ধরনের কমিউনিকেশন হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে বা একটা অর্থপূর্ণ মতামত প্রকাশ করতে পারে। নীরব থাকার অর্থ কি? যে আমার সম্মতি আছে বা আমার সাড়া আছে। নীরবতা অর্থাৎ আমি অপোজ করছি না। দর্শন অর্থাৎ আমার দর্শনের মধ্য দিয়ে, আমার চাহনি দিয়েও কিন্তু আসলে আমি আমার যে অনুভূতি, আমার যে বোধোদয়, আমার যে মনোভাব, সেটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা বোধহয় নির্ধারিত সময়ের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। আশা করি আমি অসুস্থ থাকার কারণে দুঃখিত, অসুস্থতা থেকে ফিরে এসে তোমাদের সামনে আসতে পেরেছি এবং তোমরা দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি। আশা করছি যে এই যে সৃজনশীল ধারার সাথে সাথে তোমরা যদি এই টেক্সটের বিষয়গুলোকে, সিলেবাস ভিত্তিক বিষয়গুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, বাস্তব একটা প্রেক্ষাপটকে সামনে দাঁড় করায় দিতে পারো, বাস্তব একটা অভিজ্ঞতাকে নিজেদের পাশে রাখতে পারো, আমার মনে হয়, আমার বিশ্বাস, যে কোনো বাস্তবতায় দাঁড়িয়ে তোমরা বেস্ট আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সর্বোচ্চ আন্ডারস্ট্যান্ডিংয়ের অধিকারী তোমরা হবে এবং বিষয়ভিত্তিক কোনো অস্পষ্টতা বা কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের যে বিচ্ছিন্নতা, সেটা আইসোলেশন, এটা থাকবে না। বিষয়বস্তুর সাথে তোমাদের একাত্মতা এবং আত্মস্থতা প্রতিষ্ঠিত হবে। তো ধন্যবাদ আজকের জন্য শিক্ষার্থীদেরকে। আশা করি পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। সময় শেষ না?